বহুল প্রতীক্ষার পরে সুপারস্টার অর্জুন অভিনীত ব্লাস্ট মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই একটা কারাটে মাস্টারকে দেখানো হয়। সেখানকার মানুষজন ওনাকে সবাই খুবই সম্মান করত। তিনি শুধু কারাটের মাস্টারই ছিলেন না, যার যা প্রয়োজন ছিল তাদেরকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করতেন। সবাইকে সাহায্য করাই ছিল যেন তার ধর্ম। ওনার নাম রাজা রামন। তিনি মূলত বাচ্চাদেরকে ক্যারাটের ট্রেনিং দিতেন। অন্যদিকে রাজার পরিবারকে দেখানো হয়। ওর বউয়ের নাম ভেনি আর তার মেয়ের নাম নীলা। রাজার ছোট একটা ভাইও আছে। এই তিনজনকে নিয়েই রাজার ছোট্ট পরিবার। ওরা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। রাজার ছোট ভাই একটা মেডিকেলের দোকান চালাতো। ওর ভাই এখনও বিয়ে করেনি। সবাই মিলে খুব সুখে শান্তিতেই বসবাস করতো ওরা। রাজার মেয়ে নীলা ছিল খুবই চঞ্চল টাইপের একজন। একদিন মহল্লার একটা ছেলে ওকে মেরেছিল। এর জন্য সে এসেই বাবার কাছে নালিশ করে। তখন রাজা ওর মেয়েকে বলে, ভুল কার হয়েছে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি অকারণে কেউ তোমাকে গালমন্দ করে বা তোমাকে মারধর করে তাহলে নিজের জন্য তোমাকে দাঁড়াতেই হবে। সাথে এটাও বলে, তুমি এখনই গিয়ে ওর সামনা করো। বাবার কথা শুনে নীলা চলে আসে মহল্লার ভেতরে। সেই ছেলেটার সামনে যাওয়ার সাথে সাথেই প্রথমবারের থেকেও এবার ওকে বেশি করে মারে। এর জন্য আবারও নীলা কান্না করতে করতে চলে আসে বাবার কাছে আর বলতে থাকে, বাবা আমিও ক্যারাটে শিখব, যেন আমি নিজের জন্য নিজে দাঁড়াতে পারি। কেউ এসে অন্যায়ভাবে আমাকে কিছু বললে আমি যেন ওদের সামনা করতে পারি। মেয়ের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়ে গিয়েছিল রাজা। আর তারপর থেকেই নীলাকে তিনি ক্যারাটে শেখাতে শুরু করেন। নীলাও ছিল খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। এর জন্য খুব অল্প সময়ের মধ্যেই সে ক্যারাটেতে খুব ভালো করতে থাকে। দিন এভাবেই পার হচ্ছিল। দেখতে দেখতে নীলা ক্যারাটেতে অনেক ভালো পারফর্ম করতে শুরু করে। কিছুদিন পরেই আবার ওদের এলাকাটাতে ক্যারাটের একটা বড় টুর্নামেন্ট অ্যানাউন্স করা হয়। সেটাতে পার্টিসিপেট করবে নীলাও। এরপর চলে আসে সেই ক্যারাটের টুর্নামেন্টের দিন। তবে দুর্ভাগ্যবশত নীলা তার প্রথম রাউন্ডেই হেরে যায়। এতে অনেক মন খারাপ করেছিল নীলা। নিজের প্রতি তার যে একটা আত্মবিশ্বাস ছিল সেটা ভাঙতে শুরু করে। আর মনে মনে সে ভাবতে থাকে তাকিতে হয়তো এসব সম্ভব নয়। নিজের মেয়েকে এভাবে ভেঙে পড়তে দেখে রাজা তাকে বোঝায়, এমনকি নিজের জীবনের একটা কাহিনী ওকে শোনায়। আমি যখন প্রথম ক্যারাটে শিখতে শুরু করেছিলাম তখন আমিও প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলাম, কিন্তু ওই হারটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। এরপর আমার ট্রেনিংয়ে যা যা কমতি ছিল সেগুলো করতে শুরু করি আমি। আর আগের থেকে আরও বেশি ট্রেনিং করছিলাম যেন এর পরের বার আর আমাকে কেউ হারাতে না পারে। এরকম করতে করতে আমার জীবনে এমন একটা অবস্থাতে আমি পৌঁছে গিয়েছিলাম যে আমাকে আর কখনোই পিছিয়ে তাকাতে হয়নি। তো হারা কোনো খারাপ জিনিস নয়, তবে হারের থেকে যদি তুমি শিক্ষা নিতে পারো তাহলেই সেটা তোমার জন্য মঙ্গলকর। বাবার মুখে এমন কথা শুনে নীলার ভেতরে আবারও নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে ওঠে। এরপর থেকেই নীলা আবারও বেশি ট্রেনিং করতে শুরু করে। প্রথমবার সে হেরেছে তো কী হয়েছে, এটা থেকে সে অনেক কিছুই শিখেছে আর সেটাই তার ট্রেনিংগুলোতে অ্যাপ্লাই করছে। কোন কোন জায়গাতে সে দুর্বল সেই জায়গাগুলো নিয়েই কাজ করছিল নীলা। এরপর কেটে যায় আরও অনেক দিন। নীলা এখন আগের চাইতে অনেক ভালো ফাইটার হয়ে গিয়েছিল। দেখতে দেখতে এরপর চলে আসে আরেকটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটাতে অবশ্য নীলা খুব ভালো করে আর জিতেও যায় সেই টুর্নামেন্টটা। তার পরপরই নীলা গিয়ে দেখা করে ওই ছেলেটার সঙ্গে, যার সঙ্গে তার ছোটবেলাতে ঝামেলা হয়েছিল। এই ছেলেটা আবার ছোটবেলাতে প্রায় সবসময়ই নীলাকে জ্বালাতন করত। তার সাথে হিসাব বরাবর করতে এসেছিল নীলা। যদিও নীলার এই লড়াকু স্বভাবটা একদমই পছন্দ করতো না তার মা। আর সবসময় রাজাকে বলতো, মেয়ে মানুষের সব মারামারি কিন্তু আমার একদমই ভালো লাগে না, ওকে কি আমরা বিয়ে শাদী দিতে পারবো? তার স্বভাব যদি বড় হলেও এরকমই থাকে তাহলে তো কোনো ছেলেই ওকে বিয়ে করবে না। কিন্তু রাজা তখন ওর বউকে বলে, এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার মেয়ে যখন কাবিল হবে তখন এমনিতেই ছেলেদের লাইন জেগে যাবে। আর একটা কথা, মেয়েরা হরহামেশাই বিপদের মধ্যে পড়ে, তখন ওদেরকে বাঁচানোর জন্য সবসময় তো কেউ আসতে পারে না। এর জন্য আমার মেয়েকে আমি ওইভাবেই তৈরি করছি, যেন সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে নিজের সুরক্ষাটা নিজেই করতে পারে। আর এই ভাবনাটা থেকেই রাজা তার মেয়েকে মজবুত এবং আত্মনির্ভরশীল বানাচ্ছিল। এরপর কেটে যায় আরও কয়েক বছর। নীলা এখন বড় হয়ে গেছে, এমনকি তার পড়াশোনাও শেষ হয়ে গেছে। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল নীলা। ওর বাবা এখনও ক্যারাটেই শেখাতো, মা ঘরের কাজকর্ম করত, আর চাচাও এখনও মেডিকেল স্টোরটাই দেখাশোনা করত। অন্যদিকে দেখা যায় ভারুন নামের একজনকে। সে দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন। হারুনের বড় মাপের একটা কোম্পানিও আছে। টাকা কামানোর জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে।
যত নিচু কাজই হোক না কেন টাকার জন্য সব কিছুই করতে পারে। টাকা কামানো যেন তার নেশার মতো কাজ করত। ওর কোম্পানির মূল কাজই ছিল বিভিন্ন জঙ্গলে খোঁজবাজ করে সেগুলোতে খনিজ পদার্থ খুঁজে বের করা আর সেগুলো বিদেশে বিক্রি করা। এরপর দেখতে দেখতে ওর নজর গিয়ে পড়ে ঝাড়ু নামের একটা পাহাড়ের ওপর। এখানে কয়েক হাজার পরিবারের বসবাস। ওনারা কয়েক জন্ম ধরেই এখানেই বাস করে আসছিল। ভারুন তখন একটু খোঁজ খবর নিয়ে দেখতে পায় যে এখানে হয়তোবা খনিজ পদার্থ আছে। এই জন্য সে সেগুলো পাওয়ার জন্য ওই গ্রামগুলোকে এই পাহাড়ির আশেপাশ থেকে সরিয়ে ফেলতে চায়। আর এই মিশনে কিছু মন্ত্রীও তার সাথ দেয় টাকার লোভে পড়ে। বড় অঙ্কের টাকার মাধ্যমে এখান থেকে মানুষজনকে সরিয়ে ফেলতে চায় ভারুন। অন্যদিকে দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে দিতে নীলা একটা খুব ভালো চাকরি পেয়ে যায়। সব কিছু ঠিকঠাকভাবে চলছিল নীলার জীবনে। তার চাকরিটাও ছিল একদম তার মনের মতো। এভাবে কেটে যায় আরও কিছুদিন। এরপর হঠাৎ করেই এক রাত্রেবেলাতে নীলার ম্যানেজার জোরপূর্বক তার সাথে খারাপ কাজ করতে চায়। কিন্তু নীলা তো চুপচাপ থাকার মতো মেয়ে নয়, আর সে খুব ভালোভাবেই ক্যারাটে জানত। এই জন্য তার ম্যানেজারকে আচ্ছা হারে ধোলাই দিয়ে দেয় নীলা। এই ব্যাপারটা আবার এসেই ওর কোম্পানির সবাইকেই জানিয়ে দেয়। আসলে ওদের ম্যানেজার যে একটু খারাপ চরিত্রের এটা তারা অনেক আগে থেকেই জানত। এর আগেও তিনি অনেক মেয়ের সঙ্গে এরকম কাজ করতে চাইছিল। তবে এবার নীলার সাহসের জন্য ব্যাপারটা সবার সামনে আসে। বাকি যেসব মেয়েদের সঙ্গে ম্যানেজারটা খারাপ কিছু করেছিল বা করতে চেয়েছিল তারাও সবাই সামনে চলে আসে। এরপর সেই ম্যানেজারের বিচারও করা হয় সবার সামনেই। এমনই একদিন রাত্রেবেলাতে নীলা যখন তার অফিস থেকে বাসে করে ফিরছিল তখন একটা বয়স্ক মহিলাকে কয়েকজন জ্বালাতন করছিল। এমনকি সেই মহিলাটার ছেলেকে উঠে নেবে বলেও বলছিল ওরা, যদি না সে তাদেরকে তার জমির কাগজপত্রগুলো দিয়ে দেয়। এগুলো দেখে সাথে সাথেই সেই ঝামেলার মধ্যে ঢুকে যায় নীলা। ছোটবেলা থেকেই ওর বাবা ওকে শিখিয়েছিল শুধু নিজের সাথে খারাপ কিছু হলে এটার বিরোধিতা করতে হবে তা নয়, আশেপাশের কারোর সাথে খারাপ কিছু হতে দেখলে সেটারও বিরোধিতা করতে হবে। তারপর সেখানে সবাইকে মারধর করতে থাকে নীলা, আর সেই মহিলাটিকে বাঁচিয়েও নেয়। এরপর সেখান থেকে ফাইট করে বাড়িতে আসার পরপরই মা ওই ব্যাপারটা জেনে যায়। এটাতে খুবই পেরেশান হয়ে গিয়েছিল নীলার মা। নীলা সবসময় অন্যকে বাঁচানোর জন্য নিজে বিপদের মধ্যে পড়ত। অন্য কাউকে সাহায্য করতে গিয়ে কবে না সে বড় মাপের ঝামেলায় পড়ে যায় এটা নিয়েই চিন্তা হতো ওর মায়ের। আর এই ব্যাপারটা নিয়ে বাড়িতে হরহামেশাই নীলার মা ওকে কথা শোনাতো। কিন্তু সবসময় নীলাকে তার বাবা এবং চাচা সাপোর্ট করে আসতেছিল। অন্যদিকে দেখা যায় ভারুন তার প্রজেক্টটা সামনে আগানোর জন্য প্রস্তুতি নেয়। মন্ত্রীদেরকে তাদের পাওনা টাকা দিতে হবে, এর জন্য নিজের কালো টাকা সে সাদা বানাতে চায়। আর ঠিক এ কারণেই সে অভিরাম নামের এক হাওয়ালা ব্যবসায়ীর সাহায্য নেয়, যে অনেক বছর ধরেই এই কাজের সঙ্গে জড়িত। পুলিশরা কোনো দিনও তার ধারে কাছেও ফিরতে পারেনি। ওরা দুজনে মিলে কয়েক হাজার কোটি টাকা সাদা করবে বলে একটা প্ল্যান করে। এখানে ওদের এই প্ল্যানের অংশ হিসেবে থাকে একটা 100 টাকার নোট, যেটা 2 ভাগ করে দুইজনের কাছে দিয়ে রাখা হয়। আর সেটার মাধ্যমে এই টাকাগুলো বিদেশ থেকে রিসিভ করতে হবে। ওরা ওদের প্ল্যান মোতাবেক কাজ চালাতে শুরু করে। ঠিক ওই সময় এই কার্তিক নামের এক সাংবাদিক হারুনের এই কালো কাজগুলো নিয়ে একটা প্রতিবেদন করবে বলে সব প্রমাণপত্রই জোগাড় করছিল। সাধারণ জনগণের সামনে ভারুনের আসল চেহারাটা সে তুলে ধরতে চায়। এর জন্য ওর পিছে সে অনেক দিন ধরেই কাজ করছিল। এই ব্যাপারটা আবার কিভাবে যেন ভারুন জানতে পারে। সে মনে মনে ভাবতে থাকে, আমার এই কালো টাকা সাদা করার ব্যাপারটা যদি কার্তিক জানতে পারে তাহলে আমি অনেক ঝামেলায় পড়ে যাব। এর জন্য ওকে রাস্তা থেকে হাঁটাতে হবে। ঠিক এই কারণেই ভারুন চলে আসে স্থানীয় এক গুন্ডা কৃপাকারণের কাছে। তাকে অনেক টাকা দেয় কার্তিককে মারার জন্য। এর পরপরই দেখা যায় সে তার দলবল নিয়ে চলে আসে কার্তিকের বাড়িতে। কার্তিক সহ তার পরিবারের সবাইকে অনেক বাজেভাবে হত্যা করে সে। ব্যাপারটা আবার আগুনের মতো পুরো মিডিয়া জগতে ছড়ে পড়ে যে একটা সাংবাদিক এবং তার পুরো পরিবারকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। সবাই এটা জানার জন্য উৎসুক হয়েছিল যে এই হত্যার পিছনে আসলে কার হাত রয়েছে, আর কেনই বা এই সাংবাদিক এবং তার পরিবারকে মারা হলো, এর পেছনের রহস্য কী। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায় না। এদিকে খুব সুন্দরী জীবন পার করছিল রাজা এবং তার পরিবার। তবে তারা তো এটা বুঝতে পারছিল না যে খুব অল্প দিনের মধ্যেই তারাও অনেক বড় মাপের একটা ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছে। অন্যদিকে নিজেদের কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছিল ভারুন। সে ওই পুরো পাহাড়ি এলাকাটাকে নিজের দখলে নিয়ে সেখান থেকে খনিজ বের করবে, আর সেগুলো বিদেশে বিক্রি করে প্রচুর টাকার অধিকারী হবে। আগেই তো বলেছিলাম যে ভারুন এমন একজন মানুষ যার কিনা টাকার নেশা। তার পরপরই দেখা যায় তবি নামের এক অপরাধী জেল থেকে ছাড়া পেয়ে বাইরে আসে।
আসলে সে একটা মহিলার চেন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছিল পুলিশের হাতে। জেল থেকে যখন টবি বাড়িতে আসে তখন ওর বউ তোর উপরে খুবই রাগান্বিত হয়েছিল। সাথে ওকে বলতে থাকে, তুমি প্রত্যেকবারই কোনো না কোনো অপরাধ করে জেলে চলে যাও, আর ঝামেলা পোহাতে হয় আমাদের পুরো পরিবারকে। সব মানুষজন এসে আমাদেরকে এটা ওটা বলে, এই কাজগুলো কি তুমি ছাড়তে পারো না? বউয়ের মুখে এমন কথা শুনে টবিও মনে মনে ভাবতে থাকে, এবার আমাকে ভালো কোনো একটা কাজ করতে হবে, না হলে বারবারই আমার পরিবার আমার জন্য ঝামেলায় পড়ে। ঠিক এ কারণেই টবি তার এক বন্ধুর সাথে দেখা করতে আসে এবং তার থেকে সাহায্য চায়। তখন বন্ধু অবশ্য ওকে জানায়, কালকেই আমরা কৃপাকরণের লোকদের সঙ্গে দেখা করব এবং তাদের থেকে একটা কাজ চাইব। অন্যদিকে আভিরামও মিশনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আগামীকালকেই ওকে যেতে হবে দুবাই, আর 1000 কোটি টাকা কালো থেকে সাদার প্রক্রিয়া শুরু করতে হবে। দুবাইয়ের উদ্দেশ্যে বের হওয়ার আগে লাল পানি খাওয়ার জন্য একটা বারে চলে আসে আবিরাম। তার পরপর সেখান থেকে যখন নেশা পানি করে গাড়ি করে বাসায় ফিরছিল তখনই ওর গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুবই বাজে অবস্থা হয়ে যায় আবিরামের। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পুলিশরাও তো এটা বুঝতে পারছিল না যে তারা কত ভয়ঙ্কর একজন মানুষের জান বাঁচাচ্ছে। এদিকে ভারুন তো লাগাতার আবিরামকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু ওকে ফোনে পাচ্ছিল না। আসলে ভারুন যে প্ল্যানটা করেছিল সেটার মূল চালিকা শক্তি ছিল আবিরাম। তার কাছে তো ওই ছেঁড়া 100 টাকার নোটের অর্ধেক অংশও আছে। সেটা দিয়ে তো দুবাইতে গিয়ে সেই টাকাগুলো রিসিভ করতে হবে। এখন এই ছেঁড়া 100 টাকার মূল্য 1000 কোটি টাকার সমান। এর পরপরই ভারুন আবার জানতে পারে যে আসলে আভিরামের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এর জন্যই সে ফোনটা ধরতে পারছে না। আর অ্যাক্সিডেন্টের ওই জায়গা থেকে ওকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছিল হাসপাতালে। এটা যখন সে জানতে পারে তখন মনে মনে অনেক ভয় পেয়ে যায় ভারুন। যদি আভিরামকে কোনোভাবে পুলিশ চিনে ফেলে আর ধরে ফেলে তাহলে তোর পুরো প্ল্যানটাই চপাট হয়ে যাবে। এর জন্য সাথে সাথেই ভারুন কিছু গুন্ডাকে সেই হাসপাতালে পাঠায় যেন ওরা গিয়ে হাসপাতাল থেকে আভিরামকে নিয়ে আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই চলে আসে হাসপাতালে। তবে এই ব্যাপারটা পুলিশ দেখে তাদের কিছুটা খটকা লাগে। একজন ঘায়েল ব্যক্তিকে নিতে এত মানুষ কেন এসেছে? তারপর ওরা ওদের হাতে কিছু হাতিয়ারও দেখতে পায়। তখন পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো আছেই। এর জন্য ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। এমন করতে থাকলে এক পর্যায়ে সেখানে বড় মাপের একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। ওদের মধ্যে হাতাপায়ও শুরু হয়। তারপর এক পর্যায়ে আবিরামের পায়ে গুলি করতে বাধ্য হয় পুলিশ। ওরা এটা করেছিল কারণ যেন কোনোভাবেই আবিরাম সেখান থেকে পালিয়ে যেতে না পারে। আর এখানে যে অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এটা গুন্ডা পান্ডারা বুঝে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। সাথে পুলিশও বুঝতে পারে কোনো ঝামেলা তো আছেই। আর এই ব্যক্তিটাই বা কে, আর তাকে নেওয়ার জন্য এতগুলো গুন্ডা পান্ডা কেনই বা এসেছিল? ওরা এইসব ব্যাপার স্যাপার নিয়ে খোঁজখবর করতে শুরু করে। তারপর ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায়। আর আবিরামকে যে কনস্টেবলটা পাহারা দিচ্ছিল তাকে ঘায়েল করে সেখান থেকে পালিয়ে যায় আবিরাম। এর জন্য পুলিশ আরও জোরালোভাবে আবিরামের খোঁজবাজ করতে শুরু করে। আর এক পর্যায়ে তার আসল পরিচয়টাও জানতে পায়। এটা জেনে তোরা খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ অনেক দিন আগে আবিরামকে ধরার জন্য কয়েকজন পুলিশ একত্রিত হয়ে ওর উপরে হামলা করেছিল, কিন্তু সবাইকে সেখানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওর নাম শুনে তো বড় বড় পুলিশ অফিসাররাও অনেক ভয় পেয়ে যায়। তারা অন্য সব পুলিশদেরকে বলছিল আবিরামের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে হয় তাহলে সব তথ্য প্রমাণ নিয়েই কাজ শুরু করতে হবে। এদিকে হাসপাতাল থেকে ফেরার হওয়ার পর আবিরাম চলে আসে স্থানীয় গুন্ডাদের কাছে। অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওর অবস্থা খুবই বাজে হয়েছিল। এজন্য ডাক্তার আবিরামকে বলেছিল আরাম করার জন্য, সাথে ওকে কিছু ঔষধপত্রও দিয়েছিল। কিন্তু সমস্যা এখন এটা ছিল যে গোটা এলাকাতে ওকে খুঁজতেছিল পুলিশ। এর জন্য ওর লোকেরাও সরাসরি মেডিকেল স্টোরে গিয়ে ঔষধ কিনে আনতে পারছিল না। আর আগামীকালকেই আবিরামকে আবার দুবাইয়ের উদ্দেশ্যে বেরোতে হবে। ওর কাছে সময় খুব একটা ছিল না। তার পরপরই ওরা খেয়াল করে সেখানে টবিকে। ও যেহেতু ওদের গ্যাংয়ে নতুন ছিল এর জন্য ওর ওপরে কেউ সন্দেহ করবে না এটা মনে করে সবাই। তারপর ঔষধের লিস্ট দিয়ে ওকে পাঠিয়ে দেয় মেডিকেল স্টোরে। টবিও তখন এসে সেই মেডিকেল স্টোরটাতে পৌঁছায় যেটা চালাতো আবার রাজার ভাই। কিন্তু ওই সময়টায় তিনি দোকানে ছিলেন না, দোকানে তখন ছিল নীলা। টবি যখন ঔষধ নিচ্ছিল তখন আবার চাকু বের করে আর হালকা ভয় দেখানোর চেষ্টা করছিল। এগুলো দেখেও একটুও ঘাবড়ায়নি নীলা, আর টবিকে ঔষধপত্র দিচ্ছিল। এখানে সে লড়াই করতে চাইছিল না, কারণ ওর মা ওকে সবসময়ই ভালোভাবে থাকতে বলতো। এখন তো সে বড় হয়েছে, তার বিয়ের বয়স হয়ে গিয়েছে। এখনও যদি সে এভাবে মারামারি করে তাহলে তো ঝামেলায় পড়তে হবে ওর পরিবারকে। এর জন্য খুব ভালোভাবে ওষুধপত্রগুলো সে দিচ্ছিল।
তবে সেখান থেকে ওষুধপত্র নিয়ে চলে যাওয়ার সময় টবি নীলার গলায় থাকা সেই চেনটা ছিনতাই করতে যায়। এটাতে অনেক ক্ষেপে যায় নীলার, তাকে পিটনা দিতে শুরু করে। এখানকার অবস্থা খুবই বাজে হয়ে যায়। আশেপাশের মানুষজন পুলিশকে খবর দিয়ে এনে টবিকে ধরিয়ে দেয়। অনেকক্ষণ হয়ে গেলেও কেন টবি আসছিল না, এটার জন্য চিন্তায় পড়ে গিয়েছিল আবিরামেরা। তখন অবশ্য থানার মধ্যে থেকে কোনোভাবে টবি কল করে ওদেরকে জানায়, আমি পুলিশের কাছে ধরা খেয়েছি। এটা শুনে আবিরামের আর বুঝতে বাকি থাকে না যে অন্যের ওপর ভরসা করে আর কাজ হবে না মনে হচ্ছে এবার। সে নিজেই বাইরে যেতে চায় ঔষধগুলো কেনার জন্য। তবে ওর সাথে ওকে থামানোর চেষ্টা করে। তারপর নিজের লোকদেরকে আবার সেই মেডিকেল স্টোরটাতে পাঠায়। সাথে এটাও বলে দেয়, কেউ যদি ঝামেলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে মেরে ফেলবি। তখন ওরা যেতে থাকে সেই মেডিকেল স্টোরটার দিকে। আসলে ওরা রাজার ভাইয়ের এই মেডিকেল স্টোরটাই যাচ্ছিল। তারা মনে করেছিল এই পরিবার তো একদমই সামান্য একটা পরিবার, কিন্তু যখন ওরা সেখানে এসে পৌঁছে তখন তাদের এই ভুল ভাবনাটা চলে যায়। রাজার পুরো পরিবারই ছিল ক্যারেটাতে একদম মাস্টার। রাজা, তার বউ, তার মেয়ে নীলা, ছোট ভাই সবাই মিলে গুন্ডাদের সাথে লড়তে শুরু করে। এমনকি রাজার বউ, যে সবসময় লড়াই ঝগড়া থেকে দূরে দূরে থাকতো এবং সবাইকে দূরেও থাকতে বলতো, তিনি ওই সন্ত্রাসীদের সঙ্গে লড়ছেন নিজের পরিবারকে বাঁচানোর জন্য। এখানে অনেকক্ষণ ধরেই ওদের মধ্যে এই লড়াইটা চলে। এক এক করে সবাইকেই মারতে শুরু করে ওরা। কয়েকজনকে জানে মারার পরে রাজারা মনে মনে ভাবতে থাকে, যদি বাকি কয়েকজন বাইরে বেরিয়ে যায় তাহলে ওদের পরিবারের ওপর ঝামেলা আসতে পারে। এই জন্য ওদেরকেও এক এক করে ধরে ধরে মেরে ফেলে। তারপর সেই লাশগুলো লুকানোর কাজে লেগে পড়ে সবাই। না হলে যদি এগুলোকেও দেখে ফেলে তাহলে ওর পুরো পরিবারই ঝামেলায় পড়ে যাবে। অন্যদিকে দেখা যায় এই সন্ত্রাসীদেরকে যে পাঠিয়েছিল সে তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ অনেকটা সময় পার হয়ে গেলেও এখনও কেউই ফিরে আসেনি। আর ওদেরকে বারবার ফোন করেও ফোনে পাওয়া যাচ্ছিল না। সে বুঝতে পারছিল না যে আসলে হয়েছেটা কি। ঔষধ নিতে গিয়ে এত ঝামেলায় কেন পড়ছে ওরা, আর এত দেরি বা কেন হচ্ছে। এরপর সে চিন্তা করতে থাকে সে এবার নিজেই যাবে। তখন ওর মনে পড়ে যায় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা তোর কাছেই আছে, সেই 100 টাকার নোটের অর্ধেক অংশ। আসলে এই অর্ধেক ছেঁড়া নোটটা ছিল 1000 কোটি টাকা সওদা করার চাবিকাঠি। সেটা আবার রাখা ছিল ওর একটা পার্সের মধ্যে। তখন সেখানে চলে আসে আবিরাম আর ওই পার্সটা খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সেটা কোনো মতেই সে খুঁজে পাচ্ছিল না। তখনই আবিরামের মনে পড়ে যায় যে ওই মানুষগুলোকে যে রাজার পরিবারের উপর হামলা করতে গিয়েছিল তাদের মধ্যেই একজন ভুলে ওই পার্সটা নিয়ে গিয়েছিল। তখন আবিরাম ডিসাইড করে যে সে নিজেই যাবে এবং ওই পার্সটা উদ্ধার করে আনবে। আবিরাম এখনও ভাবছিল যে তার লোকজনেরা হয়তোবা এতক্ষণে রাজ এবং তার পরিবারকে মেরে ফেলেছে, কিন্তু সে তো এটা চিন্তাও করেনি যে তার লোকজনেরা একটা সাধারণ পরিবারের হাতে সবাই মারা পড়বে। তবে হয়েছে তো সেটাই। আবিরামের পাঠানো সবাইকেই এক এক করে মেরে ফেলেছিল রাজার পরিবার। তার পরপরই আবিরাম চলে আসে ওদের বাড়িতে। এই সময়টা অবশ্য রাজা বাড়িতে ছিল না, কারণ একটু আগে যাদেরকে তারা হত্যা করেছিল সেই লাশগুলোকে ঠিকানায় লাগাতে গিয়েছিল রাজা। তখন শুধু বাড়িতে ছিল নীলা আর তার মা। আবিরাম সেখানে গিয়েই মা এবং মেয়েকে সেই পার্সটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখনই নীলা এবং তার মা মনে করেছিল যে একটু আগে তাদের ওপর যারা অ্যাটাক করেছিল এও হয়তো তাদের দলেরই সদস্য। এর জন্য ওকে ঘায়েল করার চেষ্টা করে মা ও মেয়ে। কিন্তু আবিরাম তো কোনো সাধারণ সন্ত্রাসী নয়, সে ছিল খুবই ভালো মানের একজন ফাইটার। এর জন্য মা আর মেয়ে ওকে ঘায়েল করতে পারছিল না। ওদের মধ্যে এই ফাইটটা অনেকক্ষণ ধরেই চলে। ততক্ষণে আবার সেখানে এসে পৌঁছে রাজাও। এখানে যে কী চলছিল সেটা সে একবার দেখেই বুঝে ফেলে এবং ফাইটে যোগ দেয়। তিনজন মিলেও অনেকক্ষণ ধরেই ফাইট করতে হয় আবিরামের সঙ্গে। তারপর গিয়ে ওকে কাবু করতে সক্ষম হয় এরা। এবার আবিরামকে অবশ্য তারা জানে মারে না, তাকে শুধু বেঁধে কয়েদ করে রাখে। ওরা সবাই তো এটা চিন্তা করতে থাকে যে এরা কারা আর কেনই বা আমাদের পিছনে পড়ে আসে। এরপর খানিকটা খোঁজবাজ করার পরে ওরা জানতে পারে আবিরাম আসলে একটা গ্যাং চালাতো। সে কোনো সাধারণ মানুষ নয়, সে মানুষের কালো টাকা সাদা করে দিত। আর দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হচ্ছে আবিরাম। এখানে যে রাজা এবং তার পরিবার মিলে আবিরামের অনেক লোকজনকে মেরেছিল এবং আবিরামকেও কয়েদ করে রেখেছিল, সেটা আবার আবিরামের গ্যাংয়ের বাকি লোকগুলোও জেনে যায়। তখন তারা এসে রাজাকে থ্রেট দিতে থাকে, যদি তুই ওই ছেঁড়া 100 টাকার নোট আর আবিরামকে ছেড়ে না দিস তাহলে তোর পুরো পরিবারের ওপর যে কত বড় ঝড় আসবে এটা তুই চিন্তাও করতে পারবি না। কিন্তু রাজা তো একদমই ভয় পাবার পাত্র নয়। সে সাফ সাফ জানিয়ে দেয় যতই মুসিবত আসুক না কেন, একবার আমি যা শুরু করেছি সেটা থেকে আমি পিছু হটব না। আর ওদের চোখের সামনেই 100 টাকার অর্ধেক নোটটা ছিঁড়ে খান খান করে ফেলে। এটা দেখে তো অনেক বাজে অবস্থা হয়ে যায় আবিরামের।
কারণ এই 100 টাকার অর্ধেকের নোটটা দিয়ে সে 1000 কোটি টাকা আনবে। কিন্তু এখন এই 100 টাকার অর্ধেক নোটটা ছিঁড়ে ফেলাতে সেটা আর সম্ভব হবে না। অন্যদিকে ভারুন আবিরামকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এত বড় একটা ডিলে সবকিছু তো ভালোভাবেই চলছিল এতদিন, তাহলে হঠাৎ করেই এটা এরকম হুমকির মুখে কিভাবে পড়ে গেল। এদিকে দেখা যায় রাজা এখন এই কাহিনীটার পেছনের গল্প জানতে চায়। এই জন্য সে ওদের মধ্যে থাকা একজনকে ধরে আনে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন তার মাধ্যমে রাজা জানতে পারে এই 100 টাকার অর্ধেক ছেঁড়া নোটটা দিয়ে 1000 কোটি টাকা লেনদেন হতে যাচ্ছিল, আর সেই টাকাটা দিয়ে একটা পাহাড়ি এলাকার সওদা হতে যাচ্ছিল। ঝাড়ু নামের এই জায়গাটা থেকে মানুষজনকে সরিয়ে দিয়ে সেটা কবজা করতে চেয়েছিল ভারুন। তারপর সেখান থেকে খনিজ পদার্থ বের করে সে বিদেশে বিক্রি করবে। এখানের এই পুরো ঘটনাটা জানার পরে রাজ এবং তার মেয়ে নীলা চিন্তা করে এই ঘটনাটা অবশ্যই পুলিশকে জানাতে হবে। এর জন্য রাজা কন্ট্যাক্ট করে একজন পুলিশ অফিসারকে, যে ওদের কারাটে ক্লাসে আসতো। ওর দ্বারা সবকিছু পুলিশের বড় বড় কর্মকর্তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। তবে রাজা অবশ্য এটাও বুঝে গিয়েছিল যে যদি এই ব্যাপারটা সে একেবারে নির্মূল করতে চায়, তাহলে এর পেছনে যারা যারা জড়িত আছে তাদেরকেই নির্মূল করতে হবে। এর জন্য সে আবিরামকে রাস্তা থেকে সরিয়ে ফেলে। তারপর ওই 100 টাকার অর্ধেক নোটটারও বন্দোবস্ত করে। এখন সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিম্মাদারি বাকি। সে আর অন্য কেউ নয়, দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান ভারুন। এর জন্য রাজা এবং নীলা চলে আসে ভারুনের সঙ্গে দেখা করার জন্য। ওদের বাবা মেয়েকে যখন ভারুন দেখে তখন ওর একদমই যেন বিশ্বাস হচ্ছিল না যে এরা তার এত বড় মাপের একটা প্ল্যানকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। সেখানে গিয়ে রাজা ভারুনকে বলতে শুরু করে, শুধুমাত্র টাকার জন্য হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলাটা কোনোভাবেই উচিত নয়। তাদের জীবনটা ওই জায়গার সঙ্গে জড়িত। ওদের জীবন নষ্ট করার কোনো হকই তোর নেই। কোন সাহসে তুই ওদেরকে বাড়ি ছাড়া করতে চাইছিস? আর তোরা কি মনে করেছিলি তোদের এই ব্যাপার স্যাপার কেউ খেয়াল করবে না আর তোদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না? তুই একটা জিনিস মনে রাখিস, দুনিয়াতে এখনও অনেক মানুষই আছে যারা তোদের মতো খারাপ মানুষের বিরুদ্ধে দাঁড়াতে একটুও ভয় পায় না। এসব কথা শোনার সাথে সাথেই ভারুনের ইশারাতে তার লোকজন অ্যাটাক করে রাজা এবং নীলার ওপর। শুরু হয়ে যায় ওদের দুই পক্ষের মধ্যকার ফাইট। এখানে অনেকক্ষণ ধরে এই ফাইটটা চলমান থাকে। রাজা এবং নীলা ওদের সবাইকেই কুত্তা মারা মারছিল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওদের সবাইকেই ধরাশায়ী করে ফেলে বাবা এবং মেয়ে। এবার বাকি আছে শুধু ভারুন। তার পরপরই ভারুন এবং রাজা ফাইট করতে শুরু করে। ওদের এই ফাইটটাও অনেকক্ষণ ধরেই চলমান থাকে, সাথে খুব ভয়ঙ্কর মোড়ও নেয়। দুজনই যেন কেউ কারো চাইতেই কম নয়। ওদের দেখেই মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই। তবে এক পর্যায়ে ভারুনকে ধরাশায়ী করে ফেলে রাজা। শেষমেশ ওকে দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেয়। মারা যায় ভারুন। তবে এত কাণ্ড কারখানা করার পরও রাজ এবং তার পরিবারের নাম বাহিরে আসে না। ওদের বিরুদ্ধে পুলিশ কোনো কিছুই খুঁজে পায় না, কারণ রাজা যা যা করেছিল সব কিছু একদম বুঝে শুনে প্ল্যান করেই করেছিল। এর জন্য ওদের বিরুদ্ধে কোনো প্রমাণই খুঁজে পায় না পুলিশ। এরপর রাজার পুরো পরিবার আবারও তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসে। ওদের দেখে এমনটা মনে হচ্ছিল যেন কিছু ঘটেইনি, কিন্তু ওদের মনের মধ্যে একটা শান্তি লাগছিল যে তারা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, তাদেরকে ঘর ছাড়া হওয়া থেকে বাঁচিয়েছে। অন্যদিকে পুরো মিডিয়াতে তো এটা ছড়িয়ে পড়েছিল যে এত বড় মাপের একজন বিজনেসম্যান হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল। ওর নিখোঁজ হওয়ার পিছনেই বা কার হাত রয়েছে? এগুলো নিয়ে অনেক ইনভেস্টিগেশন হয়, কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। আর এদিকে রাজার পরিবার তো খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। তাদের মনে এটা ভেবে শান্তি লাগছিল যে হাজার মানুষের পরিবারকে বেঘর হওয়া থেকে ওরা বাঁচিয়েছে। আর এর মাধ্যমে এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।